আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা। শেখ হাসিনা যেভাবে বাংলাদেশে পেশিবাদী বা সুরের শাসন কায়েম করেছিলেন, তাতে যে কেবল গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের সংস্কৃতির পরিবর্তন এসেছে তাই নয়, ব্যাপক ক্ষতি হয়েছে দেশের গণতন্ত্রের, বিশেষত গণতন্ত্রের কথা যেটা বলতে চাই যে বাংলাদেশে সেই শাসন থেকেই বোঝা যাচ্ছিল যে দেশে মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থানের একটা আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে। এখন আমরা দেখছি আসলে এই গত যে ফেসিবাদের বিরুদ্ধে যে আন্দোলনের পরে যে নতুন সরকারটা এলো, সেই সরকারও তার কাছে প্রশ্ন করা হচ্ছিল, বিশেষ করে সরকার প্রধানের কাছে, তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিদেশেও প্রশ্ন করা হয়েছিল বিপ্লবের পরে যে আপনার দেশে বিপ্লবের জঙ্গিবাদে উত্থান ঘটতেছে কিনা। বিদেশের সংস্থাগুলোতে রিপোর্ট হয়েছিল এই বাংলাদেশের জঙ্গিবাদ বা মৌলবাদের উত্থানের বিষয়ে। সেই প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে বাংলাদেশে মৌলবাদের উত্থানের কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমরা দেখতেছি এই সরকারের মধ্যে আরেকটি সরকার রয়েছে যেখানে ডক্টর আনু মাহমুদ বলেছেন যে সেখানে লিঙ্গ, শ্রেণী বৈষম্য সহ নানা বিষয়ে কথাবার্তা যখন আসে তখন বুঝিয়ে দেওয়া হয় যে এদেশের যে জন আকাঙ্ক্ষার বিপ্লবটা হয়েছে, অভ্যুত্থানটা হয়েছে, সেখানে মূলত একটি বিশেষ শ্রেণীর মানুষ নেতৃত্ব দিয়েছে, এটা নানাভাবে বুঝিয়ে দেওয়া হয়। তো আমরা তার কিছু নমুনাও দেখতে পাচ্ছি। নারী কমিশনের রিপোর্টের ব্যাপারে কতিপয় আলেম ওলামার যে ন্যাক্কারজনক বক্তব্য, বেশ্যা বলা থেকে শুরু করে নানা বিষয়ে তারা কথা বলেছেন, যদিও তারা সরি বলেছেন কিন্তু তারা উত্তেজনায় সে কথাগুলো বলে ফেলেছিলেন। বিভিন্ন স্থানে নারীদের উপরে যদি কেউ মনে করে যে পোশাক বা চলন বলন শালীন নয় কিংবা কিছুটা দৃষ্টিকটু কিংবা কিছুই না, তাদের মন মতো নয়, তারা পিটাচ্ছে বা মারধর করছে, এরকম অনেকগুলি ঘটনা ঘটেছে। তো যে কথাটা বলছিলাম, যেমন বিপ্লবের সময় হিজবুত তাহরির সহ বিভিন্ন নিষিদ্ধ দলের স্লোগান এসেছিল, পতাকা এসেছিল, তখন এই সন্দেহ অনেকের মনে উকি দিয়েছিল এবং আমরা পরবর্তীতে দেখছি যে প্রশাসনে বা বিভিন্ন স্থানে তার কিছু লক্ষণ ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এবং যে রাজনৈতিক বিতর্ক চলছে ঐক্য কমিশনের নেতৃত্বে, যে সেখানেও আমরা দেখছি যে একটি বিশেষ গোষ্ঠীর প্রাধান্য। তো এই লক্ষণ আমরা আরেকটা দেখতে পেলাম যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা, সেখানে নারীদের ছোট হাতা, ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেংদি বাদ দেওয়ার কথা বলা হয়েছে। এই রিপোর্টটা একটু আমি পড়তে চাই আপনাদের উদ্দেশ্যে। যেমন বাংলাদেশ ব্যাংক আজকের বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে কী পোশাক পরতে হবে তা ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটা করেছে নারী কর্মচারীদের জন্য শাড়ি, সেলোয়ার কামিজ, ওড়না এবং অন্যান্য পোশাক, শালীন পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছে। শালীন পোশাকের নামে শর্ট স্লিভ ও লেংথের ড্রেস, অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে। 23 জুলাই বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ 2 এই নির্দেশনা দিয়েছে। ওই নির্দেশনায় আরও কিছু, যেমন ফর্মাল স্যান্ডেল, জুতা, সাদামাটা হেড স্কার্ফ বা হিজাব পরার কথা বলা হয়েছে। সেখানে পুরুষদের পোশাকের লম্বা বা হাফাতার জামা, শার্ট, ফর্মাল পরার কথা বলা হয়েছে। পরিহার করতে বলা হয়েছে জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট। নির্দেশনা না মানলে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের প্রশ্ন করা হলে তারা বলে অতীতে এই ধরনের কখনো কোনো ঘটনা ঘটেনি। তারা এক ধরনের ড্রেস পরার বিষয়ে এটা বলেছেন। এই যে এক ধরনের পোশাক, আসলে এটা তো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আসার কথা না। এটা যদি সরকার এরকম কিছু ড্রেস কোড করতে চায় রাষ্ট্রের, সেটা তো সরকার করবে, তাও তো অন্তর্বর্তী সরকার কেন করবে? এটা যে নির্বাচনের মধ্যে দিয়ে সরকারটা আসবে, যেখানে জনগণের ম্যান্ডেটের প্রতিফলন ঘটবে, জনমতের প্রতিফলন ঘটবে সে সরকারের পক্ষে, সেই সরকারই তো জনগণের রায় নিয়ে এটা করতে পারে। তো এই সরকার কেন করতে যাবে? এক্ষেত্রে যে পরিবর্তনটার কথা বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, তা বাংলাদেশ মহিলা পরিষদের
সভাপতি ফাউজিয়া মুসলিম প্রথম আলোকে বলছেন যে পোশাক নিয়ে এ ধরনের নির্দেশনা আগে কখনো দেখিনি, তবে এখন সব কিছু মিলিয়ে এটা বোঝা কঠিন হচ্ছে না যে কেন এই নির্দেশনা এসেছে এবং একটা সাংস্কৃতিক বলয় তৈরির চেষ্টা করা হচ্ছে। সেই বলয় তৈরির প্রতিফলন থেকেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। আসলে বাংলাদেশ জামায়াত ইসলামী, হেফাজত বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি যদিও কিছুটা মডার্ন একটা ভাব তারা দেখাতে চায়, কিন্তু কার্যত বেশিরভাগ আন্দোলনকারী এবং নেতা এসেছে শিবির থেকে, এটা অনেকে জানেন। ছাত্রলীগে অনেক শিবির ঢুকে পড়েছিল সেদিন, চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র প্রকাশ্যে স্বীকার করেছেন। এই ধরনের অনেক 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 এই আন্দোলনের ভিতরে জামাত ইসলামের শিবিরের কর্তৃত্ব ছিল, এটা কোনো সন্দেহ নাই। বিএনপি পরে এসেছে বা অন্যরা পরে সামিল হয়েছে, আর মাদ্রাসা শিক্ষক ছাত্ররা ছিল। তবে আমরা দেখছি কি আসলে এখানে আন্দোলনে ছাত্র মারা গেছে 269 জন, আর 5 শতাধিক মারা গেছে শ্রমজীবী, পেশাজীবী, ছোট ব্যবসায়ীরা। অর্থাৎ এই আন্দোলনে ছাত্রদের প্রতিনিধিত্ব 30%-এরও কম, 70%-এর বেশি প্রতিনিধিত্ব হলো অন্য পেশার মানুষের। এর মধ্যে শিশু আছে যারা পরিবর্তন চেয়েছিল, যারা একটা ইতিবাচক পরিবর্তন, গণতন্ত্র চেয়েছিল, লুটপাট বন্ধ চেয়েছিল, কর্মসংস্থান চেয়েছিল, বৈষম্যের অবসান চেয়েছিল। মূলত কর্মসংস্থান তো বটে, এবং শিক্ষা ব্যবস্থার যে কোটা বিভিন্ন নামে মানে মেধাকে পাশ কাটিয়ে কোটার নামে কিছু লোককে প্রোভাইড করে মুক্তিযুদ্ধের ব্যবসা করা, মুক্তিযুদ্ধের চেতনা খুবই ভালো জিনিস, সেটা 71 সালে সেটাকে কেউ অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু 24-এর আন্দোলনে কেউ অস্বীকার করছে না। কিন্তু এগুলো কেন ঘটেছে সেগুলো বুঝতে হবে। বৈষম্যের অবসান করার জন্য করা হয়েছে, সাম্য প্রতিষ্ঠার জন্য করা হয়েছে, গণতন্ত্রের জন্য করা হয়েছে, একটা মানুষের মধ্যে একটা ভারসাম্যমূলক অর্থনীতি, যেটা দরিদ্র এবং ধনীর ব্যবধানটা কমিয়ে আনা যায়। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই সরকারটা ধনী এবং দরিদ্রের ব্যবধান বাড়িয়ে চলেছে। যতগুলি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সবগুলি ধনীর পক্ষে, পুঁজির পক্ষে। এটা খুবই বিপজ্জনক। এবং যারা এনসিপি করছেন, ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন, আন্দোলন করছেন, তারাও কিন্তু ওই গড্ডা লেকে প্রভাবে গা ভাসিয়ে দিচ্ছে, পুঁজির পিছনে ছুটছে। তারা ব্যবসায়ীদের কাছে যাচ্ছে, বড় বড় ব্যবসায়ীদের কোটি কোটি টাকা আনছে, যেটা বিএনপি, জামাত বা অন্যরা করতে পারে, করে তারা আওয়ামী লীগ করেছে। এনসিপির কাছে এটা কেউ আশা করে না, অন্যান্য ইসলামী দলের কাছে এগুলো কেউ আশা করে না। অতএব আমাদের বক্তব্য একটা পরিষ্কার, যেটা বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মভীরু, কিন্তু ধর্মকে তারা রাজনীতিতে আনতে চায় না। যেটা আমাদের কাছে পরে কিছুদিন আগে একটি আলোচনায় আমাদের শ্রদ্ধেয় ডক্টর আব্দুল লতিফ মাসুম, যিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন, তিনি বলেছিলেন যে এদেশের মানুষ আসলে ধর্ম নিজে নামাজ পড়ে না, কিন্তু নামাজের বিরুদ্ধে কথা বললে, ধর্মের বিরুদ্ধে কথা বললে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। অর্থাৎ এদেশের মানুষ কোনো মৌলবাদীকে ক্ষমতায় আনতে চায় না, যারা ধর্মকে রাজনীতিতে আনতে চায় না, কিন্তু ধর্মকে তারা বাদও দিতে চায় না। তারা যে দৈনন্দিন জীবনে ধর্মকে চায়, নিজে ধর্মাচরণ পালন না করলে অন্যরা করুক সেটা চায়, ধর্মের একটা আবরণ সংস্কৃতি থাকুক সেটা চায়, পাশাপাশি অন্যান্য সংস্কৃতি যে বিকাশ সেটাও চায় এদেশের মানুষ। অতএব আব্দুল লতিফ মাসুম স্যারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে উনি যথার্থই বলেছেন এদেশের মানুষের মনোভাব। অতএব ভোটের সময় দেশের মানুষ কিন্তু একটি লিবারাল ডেমোক্রেটিক চিন্তা থেকে তারা ভোট দেয়, না সমাজতন্ত্রের পক্ষে, না মৌলবাদের পক্ষে, মাঝামাঝি একটা অবস্থান। অতএব বাংলাদেশে এই যে এখন নির্বাচন নিয়ে যে দ্বন্দ্ব সংঘাত চলছে, সেটা আসলে হওয়ার কথা ছিল না। একটা ডেট তো দেওয়া হয়েছে, মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচনের আগে। অন্য নির্বাচনগুলি নয়, কিছু কিছু নির্বাচন হতে পারে স্থানীয় সরকার বা বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংসদগুলিতে, কিন্তু সংসদ নির্বাচন আগে হতে হবে। এবং সেই নির্বাচনটার জন্য যে বাহাস বা তর্ক বিতর্ক চলছে, একটা গ্রুপ নির্বাচনটাকে আসলে বিএনপির ভাষায় তারা নির্বাচনটা পিছিয়ে দিতে চাচ্ছে। আর বিএনপি তো প্রধান উপদেষ্টার যে সমঝোতামূলক বক্তব্য দিয়েছেন যে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন, সেটা ডিসেম্বর থেকে বিএনপির বক্তব্য সরে সেই ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নিয়েছে। অতএব কারা কী উদ্দেশ্যে নির্বাচন পিছিয়ে দিতে চায় এটা কিন্তু দেশের মানুষ বোঝে। বিএনপি ক্ষতিগ্রস্ত করতে পারলে জামাত কিংবা হেফাজত চরমনাইয়ের ওরা লাভবান হবে, কিংবা আওয়ামী লীগ লাভবান হবে, ফেসিবাদ ফিরে আসতে পারে। অতএব প্রত্যেকের সচেতন মানুষ এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। রাজনীতি যারা করছেন, আমলা যারা, ব্যবসায়ী যারা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এদেশে মৌলবাদী যেমন উত্থানের কোনো সুযোগ নাই, এদেশে কিন্তু আদার্স কোনো ধর্মবিরোধী শক্তির উত্থানের কোনো সুযোগ নেই।
সে মানুষ ধর্মপ্রিয়, ধর্মপ্রাণ, নিজে ধর্ম কম করলেও ধর্মের প্রতি তাদের একটা ভালোবাসা, মহব্বত, আল্লাহর প্রতি, তার রসুলের প্রতি মহব্বত আছে, সেটা থাকবে। অতএব এই সুযোগে যাতে কোনো বিশেষ গোষ্ঠী ক্ষমতা কক্ষিগত করতে না পারে। মৌলবাদের নামে একটা গোষ্ঠী ক্ষমতা কক্ষিগত করতে চায়, আরেকটা গ্রুপ গণতন্ত্রের নাম লেবাস ধারণ করে ফেসিবাদ কায়েম করতেছে। কোনো কিছুর পক্ষে দেশে মানুষ যাবে না, পছন্দ করে না। অতএব আমাদের মধ্যপন্থা, উদারনৈতিক গণতন্ত্র আমরা চাই, সেইভাবেই দেশটা চলবে। সকলে তাহলে ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সাধুবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমরা সবাই ভালো থাকতে চাই। সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব, চিন্তা করব। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।